আচ্ছা ভাবুন তো, একজন ভীষণ সাধারণ ভীতু মানুষ যদি হঠাৎ করে কোনো অলৌকিক ক্ষমতার জাতাকলে পড়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমরা আলোচনা করব মাভিরানের গল্প নিয়ে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, চরম অবহেলা আর অতি প্রাকৃত শক্তির এক অদ্ভুত রোলার কোস্টার এই কাহিনী। কোনো লম্বা ভূমিকা নয়, চলুন সরাসরি ঢুকে পড়ি এমন একজনের গল্পে যে হিরো হতে চায়নি, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছিল। একজন কাপুরুষের মৃত্যু হয় আর জন্ম নেয় একজন বীর, মৃত্যুর দেবতার সাথে লড়াইয়ের প্রস্তুতির মাধ্যমে। এই যে কথাটা শুনলেন না, এটাই পুরো গল্পের মূল সুর বেঁধে দেয়। আমাদের প্রধান চরিত্র, যে কিনা নিজের ছায়াকেও ভয় পায়, তাকে ঠিক এভাবেই এক অজেয় প্রতিপক্ষের যেন সাক্ষাৎ যমরাজের মুখোমুখি দাঁড় করানো হয়। কিভাবে এই অসম্ভব রূপান্তরটা ঘটে সেটাই আমরা ধাপে ধাপে দেখব। তো গল্পের শুরুটা হচ্ছে এক ভঙ্গুর নতুন ঠিকানা, ধুলোর উপর তৈরি এক সরকারি প্রতিশ্রুতি। চলুন প্রেক্ষাপটটা একটু বুঝে নিই। এই টাইমলাইনটা খেয়াল করলে বুঝবেন কিভাবে গরিব মানুষদের জন্য একটা চকচকে ফাঁদ পাতা হয়েছিল। প্রথম দিন তাদের বহু পুরনো পৈতৃক বস্তি থেকে আক্ষরিক অর্থেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। বলা হলো তাদের নাকি বিলাসবহুল সরকারি ফ্ল্যাট দেওয়া হবে। এরপর দ্বিতীয় দিন তাদের পাঠানো হলো 10 তলার এক ঝাঁচকচকে বিল্ডিংয়ে। কিন্তু আসল চমক তো তৃতীয় দিনে। বাসিন্দারা আবিষ্কার করল এই তথাকথিত বিলাসবহুল ভবনটা আসলে একটা জোড়াতালির কাজ। হাত দিলেই দেওয়ালে পলেস্তারা খসে পড়ছে। মানে স্বপ্নের বাড়ি বদলে তারা পেল একটা আস্ত মৃত্যুফাঁদ। এরপর আমরা আসছি দ্বিতীয় পর্বে, এক বীরের জন্ম, শিল্পী বনাম অ্যাকশন ফিগার। এই দুটো চরিত্রের কন্ট্রাস্টটা দারুণ। একদিকে রয়েছে আমাদের প্রোটাগনিস্ট সত্তা, ভীষণ ভীতু, ঝামেলা থেকে শত হাত দূরে থাকে আর যে কোনো অন্যায়ের সাথে মানিয়ে নেওয়াটাই যার স্বভাব। পেশায় সে একজন কমিক আর্টিস্ট। আর অন্যদিকে হলো মাভিরান। এই মাভিরান হলো সত্যারি আঁকা কমিকের এক কাল্পনিক হিরো, যে কিনা একদম নির্ভীক, সবার ত্রাতা। এই যে আকাশ পাতাল তফাৎ বাস্তবের কাপুরুষতা আর কল্পনার হিরো মাভিরানের মধ্যে, এটাই কিন্তু এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। তো একদিন হলো কি, স্থানীয় গুন্ডাদের হাতে সত্য খুব মার খেল, আর তার মা এই কাপুরুষতার জন্য তাকে এমন কথা শোনালেন যে সত্য একদম ভেঙে পড়ল। এতটাই হতাশ হলো যে সোজা ছাদ থেকে লাফ দিল। নিচে পড়তেই মাথায় প্রচণ্ড আঘাত, আর হ্যাঁ, কিছুক্ষণের জন্য তার পালসও বন্ধ হয়ে গেল। আত্মরিক অর্থেই মৃত্যু। কিন্তু একটু পরেই যখন তার জ্ঞান ফিরল, সে একা নয়। মানে তার মাথার ভেতরে একটা অদ্ভুত গম্ভীর গলার স্বর কথা বলতে শুরু করলো। এই একটা ঘটনায় সবকিছু উল্টে পাল্টে দিল। এবার আসছি তৃতীয় অংশে, কণ্ঠস্বরের নির্দেশ, বাস্তবতার এক বর্ণনাকারী। চলুন দেখি এই অদ্ভুত পাওয়ারটা আসলে কিভাবে কাজ করে আর টেনশন কিভাবে বাড়ায়। এই কণ্ঠস্বর বা দ্য ভয়েস জিনিসটা আসলে কি? এটা নিছক মনের ভুল নয়। আসলে ভুল বললাম, এটা হলো একটা বিশাল সর্বজ্ঞানী অডিটরি হ্যালুসিনেশন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই গলাটা এমনভাবে সত্যার ভবিষ্যতের কথা বলে যায় যেন সত্য বাস্তবের কেউ নয়, বরং তার নিজের আকার সেই নির্ভীক কমিক হিরো মাভিরান। মানে এই কণ্ঠস্বর শুধু কথা বলে না, বরং সত্যাকে বেঁচে থাকতে হলে ঠিক কি করতে হবে সেটা আগে থেকেই ডিকটেট করে। আর এই কণ্ঠস্বরটা না একেবারে নাছোড় বান্দা, একটা অদৃশ্য পুতুল নাচিয়ে বলতে পারেন। সে জোর করে সত্যাকে দিয়ে এক প্রবল প্রতাপশালী পলিটিশিয়ানের দিকে চপ্পল ছুটতে বাধ্য করে। ভাবা যায়। শুধু তাই নয়, ওই যে জোড়াতালি দেওয়া বিল্ডিংয়ের দুর্নীতিগ্রস্ত কাগজপত্রে সত্তাকে কিছুতেই সই করতে দেয় না। এমনকি মারামারির সময় ঠিক কয়েক সেকেন্ড আগে বিপক্ষের আঘাত কোত্থেকে আসবে বলে দেয়, যাতে সত্তা অনায়াসে সরে যেতে পারে। সত্তা ভয়ে শহর ছেড়ে পালাতে চায়, কিন্তু এই গলা তাকে কোনোভাবেই পালাতে দেয় না। এখন হিরো থাকলে তো একটা ভিলেনও লাগবে, তাই না? আমাদের 4 নম্বর পয়েন্ট হলো দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর স্বরূপ উন্মোচন, যমরাজের প্রবেশ। এই যে মাথার ভেতরের গলাটা, সে কিন্তু খুব পরিষ্কারভাবেই মন্ত্রী জয়কড়িকে ভিলেন হিসেবে চিনিয়ে দেয়। তাকে শুধু দুর্নীতিগ্রস্ত মন্ত্রী বলা হয় না, তাকে নাম দেয়া হয় যমরাজ, মানে মৃত্যুর দেবতা। কারণ এই লোকটার লোভের কারণে ওই ভঙ্গুর বিল্ডিংটা যে আক্ষরিক অর্থেই বহু মানুষের কবরস্থান হতে চলেছে, সেটা গলাটা খুব ভালো করেই জানত। 748 সংখ্যাটা একটু খেয়াল করুন। এটা কোনো র্যান্ডম নাম্বার নয়। নতুন তৈরি হওয়া ওই সরকারি বিল্ডিংটায় ঠিক এই পরিমাণ কাঠামোগত ফাটল গোনা হয়েছিল। হ্যাঁ, 748টা ফাটল। একটু ভাবুন, এটা তো বিল্ডিং নয়, এটা একটা টিকটিক করা টাইম বোমা। সস্তা মাল মশলা আর দুর্নীতির এমন জ্বলন্ত প্রমাণ আর কি হতে পারে? আর এর পরেই গল্প পৌঁছায় তার ক্লাইম্যাক্সে। 5 নম্বর অংশ, ভেঙে পড়া টাওয়ার, মাধ্যাকর্ষণের বিরুদ্ধে দৌড়। আমি যদি নির্বাচনের আগে ভবনটি খালি করি, তবে আমি ভোট হারাবো। ওদের ওখানেই থাকতে দাও। একটু শুনলেন কথাটা? মন্ত্রীর এই একটা কথাই প্রমাণ করে সে কতটা অমানবিক। শত শত মানুষ মারা যেতে পারে, বিল্ডিং যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, তাতে তার কিচ্ছু যায় আসে না।
তার কাছে মানুষের জীবনের চেয়ে নিজের ভোট ব্যাংক ক্ষমতা অনেক অনেক বেশি দামি। আর তারপর সেই ভয়াবহ মুহূর্তটা চলে আসে, ইভ্যাকুয়েশনের চরম বিশৃঙ্খলা। বিল্ডিং ধসে পড়ছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বিদ্যুৎ নেই, এক ফোঁটা জল নেই। আতঙ্কিত মানুষগুলো প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। চোখের সামনে আস্ত বিল্ডিংটার কংক্রিট ভেঙে পড়ছে, আর সত্যা মরিয়া হয়ে চেষ্টা করছে তার প্রতিবেশীদের ওই মৃত্যু ফাঁদ থেকে বের করে আনার। আক্ষরিক অর্থেই চোখের সামনে একটা নরক। গল্পের এই চূড়ান্ত পর্যায়ে এসে আমাদের 6 নম্বর এবং শেষ পয়েন্ট, এক প্রকৃত ত্রাতার জাগরণ, মাভিরান হওয়াকে বেছে নেওয়া। ঠিক এই সময়ই না ওই মাথার ভেতরের জাদুকরী কণ্ঠস্বরটা একেবারে চুপ হয়ে যায়, আর এখানেই সত্যার আসল পরীক্ষা শুরু। প্রথমটায় তো মৃত্যুর ভয়ে সে হিরো হওয়ার আইডিয়াটাই বাতিল করে দিয়েছিল, কিন্তু তখন সে বুঝতে পারে তার মানুষগুলোকে বাঁচাতে হলে তাকে নিজেই এই দায়িত্বটা নিতে হবে, স্বেচ্ছায়, কোনো গলার ভরসায় নয়। নিজের জীবনের মায়া ত্যাগ করে সে ধ্বংসস্তূপের ভেতর থেকে ইলাভার্সি নামের ছোট্ট একটা মেয়েকে উদ্ধার করে। আর ঠিক সেই মুহূর্তে ওই বিশাল বহুতলটা তাকে ভেতরে রেখেই পুরোপুরি ধসে পড়ে। একটা ভয় জড়সড় পুতুল থেকে সে সত্যিকারের আত্মত্যাগী হিরো হয়ে ওঠে। তো আজকের এই আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে যেতে চাই, একজন মানুষ কি হঠাৎ করে পাওয়া কোনো সুপার পাওয়ারের জোরে হিরো হয়, নাকি শত বিপদের মাঝেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের ডাকে সাড়া দেওয়ার যে সদিচ্ছা, সেটাই তাকে প্রকৃত বীর বানায়? এমন এক অসম্ভব পরিস্থিতিতে একটা সাধারণ মানুষের এই ঘুরে দাঁড়ানোর গল্পটা আসলেই অনেক কিছু ভাবায়, তাই না?